আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ একাডেমির পক্ষ থেকে আমি হাসান শাহাদাত সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের আজকে আমরা একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। ক্লাসটি হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণী বিশ্লেষণ, যাকে আমরা অনুপাত বিশ্লেষণ নামেও পরিচিত। চলো আমরা ক্লাসটাতে শুরু করি। তো শুরু করার আগে আমরা কিভাবে আমরা আর্থিক বিবরণী বিশ্লেষণ করব তা সম্পর্কে আমরা একটু জানি। অর্থাৎ আর্থিক বিবরণী বিশ্লেষণ বলতে কি বোঝায়? কোনো একটি হিসাব বছর শেষে ব্যবসায়ের আর্থিক অবস্থা নিরূপণ ও আর্থিক ফলাফলের আনুপাতিক হারে বিশ্লেষণ করানোকে আর্থিক বিবরণী বিশ্লেষণ বা অনুপাত বিশ্লেষণ বলে। অর্থাৎ কোন একটি হিসাব বছর শেষে ব্যবসার আর্থিক অবস্থার বিবরণীকে যখন আমরা অনুপাতিক হারে ব্যাখ্যা করব বা বিশ্লেষণ করব, তখন তাকে কি বলা হয়? অনুপাত বিশ্লেষণ। অনুপাত বিশ্লেষণ সাধারণত দুই ভাগে বিভক্ত। এক হচ্ছে উৎসের ভিত্তিতে অনুপাত বিশ্লেষণ, আর একটা হচ্ছে উদ্দেশ্যের ভিত্তিতে অনুপাত বিশ্লেষণ। অর্থাৎ এই অধ্যায় থেকে কিভাবে আমরা 10 মার্ক কনফার্ম করব তা সম্পর্কে আমরা আজকে ক্লাসটা শুরু করি। শিক্ষার্থীরা, আমাদের আজকের যে বোর্ডের মধ্যে যে আমরা কতগুলো সূত্র লিখেছি, এই সূত্রগুলো প্রয়োগের মাধ্যমে আমাদের অনুপাত বিশ্লেষণগুলো করতে পারবো। তো আমরা যখন অনুপাত বিশ্লেষণ করব, প্রথমে যে অনুপাতটা আমাদের দরকার হবে তা হচ্ছে চলতি অনুপাত। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ চলতি অনুপাত। চলতি অনুপাতের সূত্রটা হচ্ছে এরকম: চলতি সম্পদ বাই চলতি দায়। চলতি সম্পদ থেকে যখন আমরা চলতি দায় বাদ দিব, তাকে তখনই আমরা কি পাবো? চলতি অনুপাত পাবো। তখন আমরা চলতি সম্পদ কি কি আছে, যেমন আমরা কতগুলো চলতি সম্পদের কথা বলতেছি এখানে: মজুদ পণ্য, হাতে নগদ, ব্যাংক জমা, অগ্রিম ব্যয়, বকেয়া আয়, অগ্রিম বীমা, বকেয়া শিক্ষানবিশ সালামি, তারপর থাকতে পারে অগ্রিম ব্যয় সমূহ। এরকম এন্ট্রিগুলোকে কি বলা হয়? চলতি সম্পদ। তারপরে চলতি দায়: পাওনাদার, প্রদেয় হিসাব, প্রদেয় বিল, প্রদেয় নোট, বকেয়া ব্যয়, অগ্রিম আয়, এগুলো হচ্ছে চলতি দায়। চলতি অনুপাত, চলতি সম্পদ থেকে চলতি দায়কে ভাগ দেই, তাহলে আমরা কি পাবো? চলতি অনুপাত। চলো আমরা চলতি অনুপাতের পরে যে সূত্রটা পাচ্ছি তা হচ্ছে ত্বরণ, তড়িৎ, দ্রুত, তারল্য। আরো একটা নাম আছে, তা হচ্ছে এসিড টেস্ট অথবা অগ্নি পরীক্ষা অনুপাত। তড়িৎ অনুপাত, ত্বরণ অনুপাত, দ্রুত অনুপাত, তারল্য অনুপাত, এসিড টেস্ট অনুপাত অথবা অগ্নি পরীক্ষা অনুপাত। এসিড টেস্ট, এসিড টেস্ট অনুপাত অথবা অগ্নি পরীক্ষা অনুপাত। তাহলে আমরা অগ্নি পরীক্ষা অনুপাত কিভাবে আমরা বের করব? বের করার জন্য আমাদের দরকার হবে, এখন আমরা কিভাবে তড়িৎ সম্পদ বের করব? চলতি সম্পদ, মনে রাখবেন বিষয়টা, চলতি সম্পদ মাইনাস মজুদ পণ্য প্লাস অগ্রিম ব্যয়। যদি আমরা এরকম বাদ দেই, তাহলে আমরা কি পাবো? তড়িৎ সম্পদ। আবার তড়িৎ দায় আমরা কিভাবে পাবো? চলতি দায় মাইনাস ব্যাংক জমা অতিরিক্ত। চলতি দায় থেকে যখন আমরা ব্যাংক জমা অতিরিক্ত মাইনাস করব, তখন আমরা কি পাবো? তড়িৎ দায়। এখন চলো আমরা কার্যকরী মূলধন অনুপাত। কার্যকরী মূলধন অনুপাত করার সময় আরেকটা মনে রাখতে হবে, কার্যকরী মূলধন অনুপাতের আরেকটা সূত্র হচ্ছে চলতি মূলধন অনুপাত। কার্যকরী মূলধন অনুপাতের আরেকটা সূত্র হচ্ছে চলতি মূলধন অনুপাত। সূত্রটা হচ্ছে চলতি বা কার্যকরী মূলধন বাই চলতি দায়। চলো আমরা কার্যকরী মূলধন কিভাবে বের করব? কার্যকরী মূলধন বের করার জন্য আমাদের দরকার হবে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। আমরা বিগত যে অঙ্কগুলো করেছি তার মধ্যে চলতি সম্পদ ছিল, ওই চলতি সম্পদ থেকে চলতি দায়টা আমরা মাইনাস করলে কি পাওয়া যাবে? আমাদের কার্যকরী মূলধন। তারপর হচ্ছে আমাদের মজুদ আবর্তন অনুপাত। মজুদ আবর্তন অনুপাতের সূত্রটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় বাই গড় মজুদ। বিক্রিত পণ্যের ব্যয় বাই গড় মজুদ। বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে আমরা তৈরি করি? বিক্রিত পণ্যের ব্যয় তৈরি করার জন্য আমাদের দরকার হয় বিক্রয় মাইনাস মোট লাভ। যদি আমরা কখনো বিক্রয় থেকে মোট লাভ বাদ দেই, তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেতে পারি। অথবা প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুদ। তাতে আমরা কি পাবো? আমরা বিক্রিত পণ্যের ব্যয় পাবো। চলো আমরা গড় মজুদ কিভাবে শিখবো? গড় মজুদ শেখার জন্য আমাদের দরকার হবে প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ
ভাগ 2। যদি আমরা প্রারম্ভিক মজুদ এবং সমাপনী মজুদ পাই, প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ভাগ 2 দিলে আমরা কি পাবো? গড় মজুদ পাবো। চলো আমরা এবার মোট লাভ অনুপাত আমরা নির্ণয় করবো। মোট লাভ অনুপাত নির্ণয় করার জন্য মোট লাভ বাই নিট বিক্রয় গুণন 100। এখন আসো মোট লাভ যদি আমাদের না থাকে কিভাবে বের করব? মোট লাভ বের করার জন্য আমাদের দরকার হবে নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান আমার কি লাভ? মোট লাভ। ঠিক আছে, আর নিট বিক্রয়, তার নিট বিক্রয় পরিমাণ প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, তাহলে আমরা সহজে নিট বিক্রয়টা বের করতে পারবো। নিট লাভ অনুপাত কিভাবে তৈরি করব? এবার আমরা চলো নিট লাভ অনুপাতের কাছে যাই। নিট লাভ বাই নিট বিক্রয় গুণন 100। তাহলে মোট লাভের সাথে মোট লাভ মাইনাস পরিচালন ব্যয় মাইনাস আয়কর অথবা কর যদি আমরা বাদ দেই, মোট লাভ থেকে পরিচালন ব্যয় এবং আয়কর যদি আমরা বাদ দেই, তাহলে আমরা পাবো নেট লাভ। তাহলে শিক্ষার্থীরা, আমরা যে আজকে 6টা সূত্র শিখলাম, চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত, মজুদ আবর্তন অনুপাত, মোট লাভ অনুপাত, নিট লাভ অনুপাত, এই 6টা সূত্রের মাধ্যমে আপনাদের পরীক্ষায় অংশগ্রহণ করলে, যে কোনো পরীক্ষায় এই 6টা সূত্র থেকে অঙ্কটা আসবে। এবং এই আমি যেভাবে বলছি ফলো করলে আশা করি ইনশাআল্লাহ আপনার পরীক্ষায় একটা ভালো রেজাল্ট অর্জন করতে পারবেন। তো ক্রিয়েটিভ একাডেমির সাথেই থাকুন, আর আমাদের অনলাইন ক্লাসের সাথে থাকলে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতেও বিভিন্ন ধরনের অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, প্রথম পত্র এবং এসএসসি এবং এইচএসসি, বিশেষ করে আমাদের 2025-এ এসএসসি এইচএসসি পরীক্ষার্থীদের একটা স্পেশাল ক্রাশ কোর্স চলতেছে। আগ্রহীরা যোগাযোগ করো। আর ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।